রাজধানীতে বেপরোয়া বাইকাররা প্রতিনিয়ত লঙ্ঘন করছে ট্রাফিক আইন, ঘটছে দুর্ঘটনা, ব্যক্তিগত ও পেশাদার চালকরা দুষছে একে অপরকে। বাইকাররা দেখে যে সামনে কি সার্জেন্ট আছে কিনা বা টান দিয়ে আমি যেতে পারবো কিনা। 100টার মধ্যে দেখবেন সর্বোপরি 20টা বাইক হয়তো বেপরোয়া চালায়। উত্তর বাড্ডার সাতারকুলে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ড, কেউ হতাহত না হলেও পুড়ে গেছে কয়েক কোটি টাকার মালামাল। আগাম সতর্ক বার্তা না পাওয়ায় তিস্তার প্লাবনে ব্যাপক ক্ষয়ক্ষতি, বিপন্ন মানুষের জীবন জীবিকার সময় মতো তথ্য দিচ্ছে না উজানের দেশ। এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে, যাতে আমরা সঠিক সময়ে আগাম সতর্কবার্তা দিয়ে দুর্যোগের ঝুঁকি হ্রাস করতে পারি। পুঁজিবাজারে গুজব আর সমন্বয়হীনতার কারণে অস্থিরতা, ক্ষতিগ্রস্ত সাধারণ বিনিয়োগকারীরা, সংকট কাটাতে বিএসইসির তৎপরতার পরামর্শ। আমন্ত্রণ যমুনা নিউজ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছে আমি শায়াল ইসলাম। এবার চলে যাচ্ছে পুরো খবরে। রাজধানীতে ট্রাফিক আইন অমান্যে শীর্ষে বাইকাররা, এমনটা বলছেন ট্রাফিক সার্জেন্টরা। ব্যক্তিগত বাইক চালকরা দায় চাপাচ্ছেন পেশাদারদের ওপর, আর পেশাদাররা বলছেন সড়কে যানজটের কারণে আগে যেতে ট্রাফিক আইন ভঙ্গ করেন অনেকে। তরুণ বাইকারদের বেপরোয়া গতির কারণেই ঘটছে দুর্ঘটনা। শাকিল হাসানের রিপোর্ট আর রুবেল হাসানের ছবি। এই যে টান দেই, এটা আমাদের অনেক ভুল। লোকজন আসা যাওয়া করে, গাড়ি চলে, কিন্তু কি করবো এই ভাই। সড়কে তরুণ বাইকারদের এমন বেপরোয়া গতি দেখা যায় প্রায়ই। কখনো দলবদ্ধভাবে সড়কে এরকম আতঙ্ক ছড়ায় তারা। বেপরোয়া চালনায় ঘটে দুর্ঘটনা, নিজেরা হতাহতের পাশাপাশি পথচারীরাও দুর্ঘটনায় পড়েন। কিছু কিছু মানুষ আছে যারা দেখা যাচ্ছে খুব বেপরোয়া চালায়, লাইক অনেকে হেলমেটও পরে না। আমি আমার ওয়েতে ঠিক ছিলাম, আমি বেপরোয়া চালাচ্ছিলাম না। 100টার মধ্যে দেখবেন সর্বোপরি 20টা বাইক হয়তো বেপরোয়া চালায়। তাদের সাথে আপনি মিলান, তারা হয়তো বা কোনো সাইড থেকে আসছে। গত কয়েক বছরে মোটরসাইকেলের সংখ্যা বেড়েছে কয়েক গুণ। শুধু রাজধানীতেই চলাচল করে 6 লাখের বেশি বাইক। সম্প্রতি এই সংখ্যা আরও বেড়েছে। উবার পাঠাও অ্যাপসে রাইড শেয়ারিংয়ে রাজধানীর বাইরে থেকেও আসছেন অনেকে। তাই বেড়েছে ট্রাফিক আইন অমান্য এবং জরিমানা ও মামলার সংখ্যা। ট্রাফিক রুলস ভায়োলেশনের প্রবণতা সাধারণত মোটরসাইকেলের বেশি দেখা যায়। এর কারণ মূলত হচ্ছে এদের আকৃতি। আর বেপরোয়া যদি সুযোগ পায় সব গাড়ি চালায়, দেখছি তো রাস্তায় মোটরসাইকেল, প্রাইভেট কার সবাই। সিগন্যাল দেওয়ার পরও অনেকে মনে করে আমি বের হয়ে যেতে পারবো, ওনার দেখা দেখি আরও তো পিছনে 10-12 জন থাকে, তো দেখা গেছে আমি তো সবাইকে ধরতে পারি না, আমি ধরবো 2 জন অথবা 1 জনকে। ট্রাফিক সার্জনদের এমন পর্যবেক্ষণ স্বীকার করে নিয়েছেন মোটরসাইকেল চালকরা। তবে ব্যক্তিগত চালকরা বলছেন ভিন্ন কথা। কিছু আছে আইন অমান্য করে বের হয়ে যায় তাড়াতাড়ি যাওয়ার জন্য। বাইকাররা দেখে যে সামনে কি সার্জেন্ট আছে কিনা বা টান দিয়ে আমি যেতে পারবো কিনা, ওই হিসাবে তারা টানটা দেয় আর কিছু কিছু গাফলতি আছে, এই কারণে তারা বেপরোয়াভাবে চালায়। গবেষণা বলছে 4 চাকার বাহনের তুলনায় মোটরসাইকেল দুর্ঘটনার ঝুঁকি 30 গুণ বেশি। তারপরও যানজটের শহরে দ্রুত গন্তব্যে পৌঁছতে মোটরসাইকেল পছন্দ করেন অনেকে। যানবাহনের মধ্যে মোটরসাইকেলকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিবেচনা করা হয়। সামান্য অসতর্কতায় এই বাহনে ঘটতে পারে ভয়ানক দুর্ঘটনা। দুর্ঘটনা রোধে চালকের সতর্কতা সবচেয়ে জরুরি। পাশাপাশি বেপরোয়া চালনা রোধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি দরকার। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর উত্তর বাড্ডার সাতারকুল এলাকায় কেমিক্যালের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ওই আগুন ছড়িয়ে পড়ে গোটা ভবনে। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কেউ হতাহত না হলেও পুড়ে গেছে প্রায় কয়েক কোটি টাকার মালামাল। শনিবার রাত 10টা উত্তর বাড্ডা সাতারকুলের জ্যোতি লিকার অ্যান্ড হার্ডওয়্যার সেন্টারে এভাবেই একে একে বিস্ফোরিত হতে থাকে কেমিক্যাল ভর্তি ড্রাম। মুহূর্তে আগুন ছড়িয়ে যায় 3 তলা ভবনে।
আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। ভবনটির আশেপাশেও আগুন ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কা থেকে বাসিন্দাদের সরিয়ে নেয় পুলিশ। কেমিক্যালের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। 5টি ইউনিটের প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর মধ্যেই পুড়ে যায় কেমিক্যালের পুরো গোডাউন, দোতলার পর্দার দোকান ও 3য় তলার ওয়ার্কশপ। অনেক জোর বিকট শব্দ হচ্ছে, তা আমি ভাবছি শোরুমে কে জানি ঢুকছে। তো আমি শোরুমের চতুর্দিকে খোঁজাখুঁজি করার পর কেউই দেখি না। তো আমি কোনো রকমভাবে কীভাবে নামছি আমি বলতে পারি না। আগুনটা নিচতলার কেমিক্যাল থেকে আগুনটা হয়েছে, কিন্তু আমাদের শুরু কারেন্টের বিদ্যুতের সার্কিট থেকে কোনো আগুন লাগেনি। গন্ধ আসতেছিল কিছুক্ষণের মধ্যে একদম পুরো জায়গাটা লাল হয়ে গেল। পরে আমি দৌড়ে আসছি। যে মাল ছিল তাদের 3 কোটি টাকার উপরে, প্রত্যেকটা কেমিক্যালের দাম বাড়ছে, এর কারণে অনেক মাল মজুত করা ছিল। আগুনের সূত্রপাত কিভাবে তা নিশ্চিত না হলেও ফায়ার সার্ভিস বলছে শুধু কেমিক্যালের দোকানই নয়, অগ্নি নির্বাপনের কোনো প্রকার ব্যবস্থাই ছিল না পুরো ভবনে। আগুনটা আর ছড়ায় নেই, আশেপাশে আমরা ছড়িয়ে দেই নাই। আগুনটা এখানে আমরা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসছি এবং নিরাপদ করতে সক্ষম হচ্ছে। আসলে একটা কেমিক্যাল গোডাউনে সেফটি যে ধরনের থাকা দরকার সেটা আমরা পাইনি। আসলে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও কয়েক কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি ওই ভবনের ব্যবসায়ীদের। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। তিস্তা নদীর পানি বৃদ্ধি পেলে তা দেখে বন্যা পরিস্থিতি বুঝে থাকে ভাটি অঞ্চলের মানুষ। নেওয়া হয় আগাম প্রস্তুতি, কিন্তু সেই তিস্তাপাড়ের মানুষই এবার আগাম সতর্ক বার্তা পায়নি। ভেসেছে ভয়াবহ প্লাবনে, ফলে ক্ষয়ক্ষতি বেড়েছে কয়েক গুণ। তিস্তার উজানে ভারতীয় অংশে হেমন্তের এ সময়ে ভয়াবহ বন্যার কবলে পড়ে পশ্চিমবঙ্গের দার্জিলিং সহ কয়েকটি এলাকা। প্রতিবেশী দেশের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণের মাধ্যমে আগাম সতর্কবার্তা দেওয়ার কথা বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ডের, কিন্তু বন্যার কোনো আগাম তথ্য পায়নি তিস্তাপাড়ের মানুষ। সকালে উঠে দেখি শুকনা জায়গা, আর কিছুক্ষণ পর দেখি আস্তে আস্তে পানি আস্তে আস্তে, আর কিছুক্ষণ পর দেখতেছি একটা সম্পূর্ণ ভাঙচুর হয়ে গেছে। আমরা পুকুর কিন্তু ঘিরতে পারিনি, পরে ঘিরলাম, মাছ টাছ সব চলে গেছে, ধান ক্ষেত সব শেষ। যদি পানি আইসের খবরটা আমি আগে জানতাম তাহলে আমরা উঁচু জায়গাতে স্থান নিতাম। আর বাড়িগুলো সেভ কত, রাস্তাঘাট আরো মেশিন নিয়ে যায় ফেলাইতো, আরো মজবুত ভাবে বান্ধিত, এরকম ক্ষতি হইতো না। ফলে আকস্মিক বন্যায় প্লাবিত জনপদ, ডুবে গেছে হাজার হাজার হেক্টর ফসলের জমি, ভেসে গেছে পুকুরের মাছ, ভেঙে গেছে রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান আর বিদ্যুতের খুঁটি, বিপন্ন লাখো মানুষের জীবন জীবিকা। আমি এই জমিটারে বন্ধক নিয়ে আসছিলাম, এখন এটা ভাঙি যাওয়ার পর আমি এখন রাস্তায় আছি, ঘর দর ওই অবস্থা আছে, ঠিক করবো তারও টাকা পয়সা পাইছি না। এখনো ঠিক হইতে নিম্ন তো 6-7 দিন চলে যাবে। এখনো মনে করো বাচ্চা কাচ্চা নিয়ে খাবো দাবো, কিভাবে কি করব কোনো উপায় দেখতে পাচ্ছি না। গজলডোবা ডুবিয়েছে ভাটি তিস্তাকে। তবে কি অভিন্ন নদীর পানি প্রবাহ ও বন্টনের ক্ষেত্রে যে তথ্য সরবরাহের দাবি জানিয়ে আসছে বাংলাদেশ, তাকে আমলে নেওয়া হচ্ছে না? আমি মনে করি এটা আমাদের দুর্বলতা। এখান থেকে আজকের এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং আগামীতে আরও সতর্ক থাকতে হবে, যাতে আমরা সঠিক সময়ে আগাম সতর্কবার্তা দিয়ে দুর্যোগের ঝুঁকি হ্রাস করতে পারি এবং ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে পারি। মানুষের জানমাল রক্ষায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি এসব ঘটনায় ক্রমেই জোরালো হচ্ছে। আমিন বাবু, যমুনা নিউজ। রংপুরের পীরগঞ্জে সংখ্যালঘুদের ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের 3টি মামলায় গ্রেফতার হওয়ার ভয়ে পুরুষ শূন্য হয়ে পড়েছে আশেপাশের অন্তত 10টি গ্রাম। এসব এলাকায় ভীত সন্ত্রস্ত হয়ে বাড়িতে অবস্থান করছেন শিশুসহ নারীরা। ছড়িয়ে পড়েছে উদ্বেগ উৎকণ্ঠা। যদিও ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় প্রশাসনকে ত্রাণ প্রতিমন্ত্রী নির্দেশ দিয়েছেন, নিরাপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন। শনিবার বিকেল 4টা পীরগঞ্জের করিমপুর কসবার ক্ষতিগ্রস্ত হিন্দুপাড়া লাগোয়া মুসলমান পাড়ায় প্রবেশ করে কোনো পুরুষের দেখা মিলল না। প্রতিটি বাড়িতেই শুধু নারী আর শিশু, প্রত্যেকের চেহারায় অজানা আতঙ্কের ছাপ। বেশ খানিকটা পর মসজিদে দেখা মিলল এক মুসল্লির। জানালেন, ঘটনার পরের দিন থেকেই মসজিদেও লোকের দেখা নেই। 15-20 জন মানুষ নামাজ পড়ছিল, এখন ওই যে 5-7 জন হয়। অজ্ঞাত আসামি যেহেতু 500 জন করছে, এখন কাকে ধরবে, কে আসামি হবে, এই ভয়েতে, এই আতঙ্কের কারণে মানুষ থাকতেছে না।
একই পরিবেশ রাজারামপুর, খেজমতপুর সহ কয়েকটি এলাকায়। গ্রেপ্তার আতঙ্কে পুরুষ শূন্য এসব পাড়া মহল্লা। দিনের বেলা এ বাড়ি ও বাড়ি করে পার করেন নারীরা, রাত হলেই হয়ে পড়েন ভীত সন্ত্রস্ত। কেননা শ্বশুর বাড়িতে বেড়াতে আসা জামাই সহ অনেককেই ধরে নিয়ে যেতে দেখেছে তারা, তাই স্বামী সন্তানদের দূরে পাঠিয়েছে সবাই। পুরুষেরা তো একটাও বাড়িতে নেই, আমার কোনো ছেলেরাও বাড়িতে নেই, খালি একাই বাড়ি। মনে করেন না 12 বছর কি 8 বছর কি 9 বছর কি ছেলেরা তারা স্কুল পর্যন্ত যাওয়ার পাচ্ছে। আতঙ্ক একটা সৃষ্টি হয়ে গেছে গ্রামের, একটা মসজিদের নামাজ নাই, আজান নাই। পাড়াগুলোয় বসবাসকারী অধিকাংশই দিন এনে দিন খাওয়া মানুষ, অথচ সপ্তাহখানেক পুরুষরা ঘর ছাড়া, রোজগার নেই, খেয়ে না খেয়ে চলছে সংসার। বাচ্চারা ছোট ছোট, তারক নিয়ে এখন বাজার ঘাট কিভাবে ক্যাঙ্কেরে খাই না খাই, এখন খুবই কষ্ট হয়ে গেছে। আমার এনজিও থেকে টাকা নেওয়া আছে, আমরা তাদের ঘর কিদি দিয়ে শোধ করি, আমরা নিজেরা কেমন করে চলি। আমার স্বামী মনে করো মিলত কাজ করে, মনে করো মিলত থেকে কোনোটা যাওয়া পারছে না, বাড়িতে এসে পারছে না, ভাত খাওয়া পারছে না। ঘটনাস্থল পরিদর্শনে গেলে ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রীর কাছে এসব বিষয় তুলে ধরেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা। সত্যিকারে যারা অভিযুক্ত তাদের তো বিচারের আওতায় আসতে হবে এবং বাকিরা যাতে এলাকায় নির্ভয়ে বসবাস করতে পারে সে ব্যাপারেও ওনারা উদ্যোগ গ্রহণ করবেন। আমি ওনাদেরকে এই নির্দেশনা দিচ্ছি। নিরপরাধ কাউকে হয়রানি না করার আশ্বাস পুলিশের। মন্ত্রী মহোদয় নির্দেশ দিয়েছেন, আপনারা শুনেছেন, কাউকে হয়রানি করার কোনো সুযোগ নেই। কাজে যারা জড়িত তাদেরকে ছাড় দেওয়ার কোনো সুযোগ যেমন নেই। যারা প্রকৃত আসামি তাদেরই শুধু ভয় পাওয়ার কারণ আছে, কিন্তু যারা আসামি নয়, যারা সংশ্লিষ্ট নয়, তাদের আতঙ্কিত বা ভয় পাওয়ার কোনো কারণ নাই। হামলার ঘটনায় দায়ের 3টি মামলায় অজ্ঞাত আসামি 500-এরও বেশি। গ্রেপ্তার হয়েছেন 58 জন। সরকার মাজহারুল মান্নান, যমুনা নিউজ, বড় করিমপুর, রংপুর। নিয়ন্ত্রক সংস্থার সমন্বয়হীনতা এবং গুজবের কারণে পুঁজিবাজারে অস্থিরতা চলছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ বিনিয়োগকারীরা। সংকট কাটাতে বিএসইসিকে আরও তৎপর হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। বাজার নিয়ে কারসাজিকারীদের খুঁজে বের করার তাগিদ দিয়েছেন তারা। বেশ কিছুদিন ধরে অস্থিরতা চলছে পুঁজিবাজারে। গেল প্রায় 2 সপ্তাহের টানা দরপতনে সূচক কমেছে 300 পয়েন্টের বেশি। কমেছে বাজার মূলধনও, যদিও সপ্তাহের শেষ দিনে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার। সাধারণ বিনিয়োগকারীরা বলছেন একটি চক্র কারসাজির মাধ্যমে বাজারকে অস্থির করে তুলেছে, আর এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। বিও অ্যাকাউন্ট খোলা হয়েছিল, দেখলাম আমরা 3 লাখ না 4 লাখ, তারা আসছে মার্কেটে, তারা এসে নতুন করে আবার তারাও ক্ষতিগ্রস্ত হলো। আমরা তো ক্ষতিগ্রস্ত আছি। সাধারণ মানুষ যারা বুঝে নাই মার্কেটে আসছে তাদের কি অবস্থাটা, আমরা যে একটা আস্থা আনছিলাম সে আস্থাটা আমাদের হারায় যাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন ব্যাংকের একক বিনিয়োগ সীমাকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি নিয়ে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে পুঁজিবাজারে। যদিও বিষয়টি ঠিক নয় বলেও দাবি তাদের। বিনিয়োগকারীর চেয়ে ব্যবসায়ী বেশি হওয়ায় আতঙ্কটাও একটু বেশি বলে মনে করেন তারা। বাংলাদেশ ব্যাংকের সাথে কিছুটা মতের অমিল, যেটা হতে পারে, খুব স্বাভাবিক ব্যাপার, কিছুটা মতের অমিল। এই মতের অমিলের বিষয়টা আমরা আসলে ভালোভাবে না নিয়ে আমরা আতঙ্কের পর্যায়ে নিয়ে গিয়েছি। বড় বিনিয়োগকারীরা একটু সাইডলাইনে থাকে, তারা ক্রয় কর্মকাণ্ড বাদ, তারাও কিছুটা সেল প্রেশার, আর সাধারণ বিনিয়োগকারীরা আসলে সেল প্রেশার দিয়ে বাজারটার এই অবস্থা। ছোট বিনিয়োগকারী, বড় বিনিয়োগকারী, ব্যক্তি, প্রতিষ্ঠান, সবাই আমরা সবসময় আতঙ্কের উপরে থাকি, সবসময় ইন্ডেক্স দেখতে থাকি, তখন কিন্তু একটা আতঙ্ক অটোমেটিকলি তৈরি হয়ে যায়। সেই জায়গাতে আমাদের বিনিয়োগ সুলভ আচরণের জায়গাটাতে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। পুঁজিবাজারের সাথে সম্পর্কিত যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিএসইসির সাথে আলোচনা করা উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। ক্যালকুলেশন করতে যাচ্ছে এক্সপোজারের, যেটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে কিন্তু কিছুটা সন্দেহ বা কিছুটা ভীতির সৃষ্টি হয়েছে। এখন মার্কেট প্রাইসে যদি হিসাবটি করতে যায় তাহলে অনেকে দেখা যাবে লিমিটটা ক্রস করেছে, এটা রিভাইজ করা উচিত। বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণকারী সংস্থা হিসাবে যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় তাহলে অবশ্যই এসিসির চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে নেওয়া উচিত। বিশ্লেষকরা বলছেন বন্ডে বিনিয়োগকে কোনোভাবেই পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ হিসেবে ধরা যৌক্তিক নয়, আর পুঁজিবাজারে নিয়ে যারা গুজব ছড়াচ্ছে তাদেরকে শক্ত হাতে দমন করার পরামর্শ তাদের। অনেকবার কিন্তু ক্যাপিটাল মার্কেটের কিছুটা ক্লাবস করেছে বা বেশ কিছুটা ধস নেমেছে। কোনো কোনো ক্ষেত্রে হয়তো কিছু জেনুইন কারণ থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু হয়েছে গুজবের কারণে। গুজব ছড়িয়ে বাজার যে অস্থিরতা তৈরি করে, এই বিষয়ে যদি কঠোর ব্যবস্থা নেওয়া না হয় তাহলে কিন্তু
আমাদের সার্বিক স্বার্থ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, বাজারের গতিবিধি নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। বিনিয়োগের ক্ষেত্রে ঋণ নির্ভরতা কমিয়ে আনার পাশাপাশি পুঁজিবাজারকে স্থিতিশীল করতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও মিউচুয়াল ফান্ডকে আরও সক্রিয় করা দরকার বলেও মনে করেন বিশেষজ্ঞরা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। যশোরের বসুন্দিয়ার আফরাঘাট জামে মসজিদ ভৈরব নদের ভাঙনের কবলে পড়েছে। তীব্র স্রোতে প্রতি বছরই নদীর পশ্চিম পাশে ভাঙনের কবলে পড়ছে। এর মধ্যে কয়েকটি দোকান নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এলাকাবাসীর দাবি, দ্রুত নদীর পাড় বেঁধে মসজিদটি রক্ষা করা হোক। পানি উন্নয়ন বোর্ড বলছে প্রকল্প জমা দেওয়া হচ্ছে, পাশ হয়ে এলেই নেওয়া হবে ব্যবস্থা। যশোরের বসুন্দিয়ার ভৈরব নদের পাড়ে আফরাঘাট। প্রতি বছর ঘাটের বিভিন্ন অংশ ভাঙতে ভাঙতে এসে ঠেকেছে এই মসজিদের কাছে। নোয়াপাড়া থেকে আসা ভৈরব নদ ও নড়াইল হয়ে আসা আফরা নদী মিলেছে আফরাঘাটে। ফলে নদীতে পানি কম থাকলেও ঘাটের কাছে স্রোতের চাপ কিছুটা বেশি। প্রতি বর্ষায় স্রোতের চাপে ভাঙছে নদীর পশ্চিম পাড়। এরই মাঝে বিলীন হয়েছে কয়েকটি দোকান। বর্তমানে ঝুঁকির মুখে থাকা মসজিদটিকে রক্ষার দাবি তুলেছেন স্থানীয়রা। আজ 20 বছর যাবত এখানে ইমামতি করতেছি, কিন্তু এই গত 3-4 বছর ধরে খুবই ভাঙন শুরু হয়েছে। 5-7 বছর আগেও একবার এরকম ভাঙনের কবলে পড়ছিল। স্থানীয় জনগণ এবং স্থানীয় চেয়ারম্যানের উদ্যোগেই সেটাকে প্রাথমিক একটা বাঁধের ব্যবস্থা করা হয়েছিল। সাময়িক বাঁধ ছাদ দিয়ে কিন্তু সেটাও চলে গেছে। এখন এমন অবস্থা, ভাঙনের অবস্থা যে মসজিদ আমাদের যায় অবস্থা। মসজিদে মাইকে ডাকা হয়েছে, ডাকার পর আসার পরে আমরা বাঁশ কুটি বালু টালু দিয়ে আমরা মোটামুটি ট্যাকে দিই, তারপর দেখা যাচ্ছে ভাঙতেই আছে। সরকারের কাছে আবেদন করছি যে আমাদের একটা বরাদ্দ দিয়ে এখানে কিছু করা হোক। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, অন্য বছরের তুলনায় এবারে বেশি ভাঙন হয়েছে নদীতে। ভাঙন প্রতিরোধে স্থায়ী বাঁধ নির্মাণের প্রকল্প চলমান আছে বলেও জানান তিনি। ইমিডিয়েটলি যদি লাগে সেটা আমরা সাইট ভিজিট করেছি এবং আমরা ব্যবস্থা নেব যদি এখন দরকার হয়। তো আমাদের স্থায়ী কাজটা শীঘ্রই শুরু হবে, হয়তোবা এই বছর বর্ষার পরই আমরা এই কাজটা শুরু করতে পারব। বসুন্দিয়া ও সিদ্ধির পাশা সহ ভৈরব নদের 4 পয়েন্টে ভাঙন প্রতিরোধে প্রকল্প প্রস্তাব দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সুমাইয়া আরেফিন অর্নি, যমুনা নিউজ। পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরে পাবে জম্মু কাশ্মীর। 3 দিনের উপত্যকা সফরকালে এই আশ্বাস দিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে শর্ত হল নির্বাচন এলাকা পুনর্বিন্যাস করে সুষ্ঠু ভোট নির্বাচনের পরই ফিরিয়ে দেওয়া হবে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা। 2019 সালে সংবিধানের 370 ধারা বিলোপের মাধ্যমে 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয় জম্মু কাশ্মীর ও লাদাখকে। এরপর এটাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রথম উপত্যকা সফর। চলতি মাসে সেখানে 12 বেসামরিককে হত্যা করা হয়, যাদের বেশিরভাগই ভিন্ন রাজ্য এবং সংখ্যালঘু হিন্দু শিখ সম্প্রদায়ের। ডিলিমিটেশন রোকনা, क्यों रोकना? কেন আমরা নির্বাচনী আসন পুনর্বিন্যাসের কাজ বন্ধ করব? বিরোধী দলগুলো সেটা ঠেকাতে চাইছে, কারণ তাতে এতদিনের রাজনৈতিক খেলা পণ্ড হবে। তরুণ প্রজন্মের উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ এবং ভাগ্য পরিবর্তনের জন্যই আসন পুনর্বিন্যাস জরুরি। তারপর সুষ্ঠু নির্বাচন হবে উপত্যকায়, এরপরই পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা ফিরে পাবে জম্মু কাশ্মীর। শিশুদের উপর অতিরিক্ত হোমওয়ার্কের চাপ কমাতে আইন পাশ করল চীন। শনিবার ন্যাশনাল পিপলস কংগ্রেস অব চায়নার স্ট্যান্ডিং কমিটি পাশ করে এই আইন। শিশুরা যাতে বিশ্রাম ও ব্যায়ামের জন্য পর্যাপ্ত সময় পায় সেদিকে খেয়াল রাখতেও বলা হয়েছে অভিভাবকদের। অনলাইন জগতে সময় কমিয়ে শিশুদের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহ দিতে বলা হয়েছে। গত বছর থেকে শিক্ষা ব্যবস্থা সংস্কার নানা উদ্যোগ নিয়ে চলছে বেইজিং। জোর দেওয়া হচ্ছে শিশুদের নৈতিকতা, বুদ্ধি বিকাশ, সামাজিক ও সাংস্কৃতিক চর্চার উপর। গত আগস্টে 6 ও 7 বছর বয়সী শিশুদের লিখিত পরীক্ষা বাতিলের নির্দেশ দেওয়া হয়। পরীক্ষার চাপে শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয় বলে সতর্ক করেন চীনা কর্মকর্তারা। অভিভাবকরা বেশ কয়েক বছর ধরে শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবি জানিয়ে আসছিল। দর্শক, ছিল যমুনা নিউজ।